সম্মানিত সুধী, প্যানোয়া নিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নির্বাণ পাল। শুরু হচ্ছে আমাদের প্রতিদিনের আয়োজন সংবাদপত্রে কক্সবাজার। আজ শনিবার 10 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 26 পৌষ 1432 বঙ্গাব্দ। যথারীতি আমি কক্সবাজার থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো হেডলাইন আপনাদের পরে শোনাবো। আজকে সংবাদ পর্যালোচনার জন্য আমাদের স্টুডিওতে হাজির হয়েছে আমাদের ছোট ভাই, বিশিষ্ট সংস্কৃতি কর্মী, বহুগুণে গুণান্বিত। আমি তার পুরো পরিচয় দিতে পারবো না। আফসার হাব নামে আফসার নিজেই একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আফসার, যদি তুমি নিজেই আমার দর্শকদের তোমার পরিচয়টুকু বলো। শুভ সকাল, আমি আফসার। আমি আজকে পেরিও নিউজে মানে খুবই ভালো লাগতেছে। আসলে পেরিও নিউজের এভাবে এত সুন্দর একটা আয়োজন আমাকে অনেক মুগ্ধ করেছে। তো আমি একটু বলতে চাই, আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল আসলে মিউজিকের মাধ্যমে। মিউজিক আসলে আমাকে ছোটোবেলা থেকে টানতো। তো আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন আমার বাবার যখন ট্যাব ছিল, তখন বাবা তখন ক্যাসেটের ছিল আর কি, ট্যাপের সাথে ক্যাসেটে করে গান শুনতো। তখন আমি ওই সুবাদে গান শুনতাম। তখন আমার গানগুলো আমি মুখস্থ করতাম। মুখস্থ করে তখনকার সময়ে ছিল যে প্রত্যেক বৃহস্পতিবারে হাফ ছুটি নামে স্কুলে একটা অর্ধ দিবস ছুটি হয়ে যেত। তো তখন ওই দিন তেমন ক্লাস হতো না। ক্লাস হতো আপনার মনে করেন মিউজিক থাকতো, চিত্রাঙ্কন থাকতো, কবিতা থাকতো। তো ওখানে আমি যে বাবার যে বাসায় যে গান শুনতো, ওই গানের ক্যাসেট থেকে যেই শোনা গানগুলা, ওই গানগুলা আমি ওখানে করতাম। যার ফলে স্যাররা প্রত্যেক বৃহস্পতিবার আসলে আমার থেকে অবশ্যই গান শোনাইতে হতো। এবং স্কুলে তো অনেক প্রোগ্রাম হতো, তখন কোনো না কোনো প্রোগ্রামে দেখা যায় আমাকে অবশ্যই গান করতে হবে। তোমার কণ্ঠটা অনেক ভালো, তুমি গান করবা। সেই সুবাদ থেকে আমার গান শুরু। এবং সবচেয়ে আমার পরিবার তো তিনটা। প্রথম পরিবার যেই মা বাবা আমাকে পৃথিবীতে নিয়ে আসছে, ওনারা আমার প্রথম পরিবার। এবং সেকেন্ড পরিবার আমার উদিচি পরিবার। আচ্ছা, উদিচি থেকে আসলে আমি অনেক কিছু পাইছি, যার কারণে এটা আসলে অস্বীকার করার কোনো কিছুই নাই। তৃতীয়ত এই যে আফসার হাব। আফসার হাব এখন আমার আরেকটা পরিবার, তোমার নিজের হাতে গড়া পরিবার। এটা আসলে নিজের হাতে বললে ওভাবে হবে না। এটা আফসার হাব গড়ার পেছনে অনেক মানুষের ভালোবাসা ছিল, অনেক মানুষের শ্রম ছিল, যারা আমার সাথে কি আফসার হাবকে একটু পর্যন্ত নিয়ে আসছে। শুধু আমি আফসার না, ওই সাথে পেনুয়াও জড়িত, পেনুয়া নিউজও জড়িত, এবং আপনিও জড়িত। তার মধ্যে আমাদের যারা সমসাময়িক আমাদের যত নিউজ ছিল, প্রত্যেকেই কি আফসার হাবের জন্য নিজেদের একটা একটা। ধন্যবাদ আফসার, তোমাকে আমাদের স্টুডিওতে কষ্ট করে এসছো। ফরম্যাট অনুযায়ী আমরা সংবাদপত্রের হেডলাইনটুকু পরে শোনাবো এবং বিশেষ কিছু সংবাদ নিয়ে তোমার সাথে নিশ্চয়ই আলোচনা করব। সে সাথে তোমার যে বৃহৎ কর্মকাণ্ড, এই অঞ্চলের সংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য ঝিমিয়ে পড়া গানের পাখিদেরকে উজ্জীবিত করা, তোমার অসংখ্য ছাত্ররা এখন গিটার বাজাচ্ছে, তাদের সম্পর্কে তুমি নিশ্চয়ই কিছু বলবা। আমরা শুরুতে আমাদের নির্ধারিত ফরম্যাটে ফিরে যাচ্ছি। আমি শুরুতে দৈনিক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিকগুলো হেডলাইন পরে শোনাচ্ছি। দৈনিক আজকের কক্সবাজার বার্তা শিরোনাম করেছে, মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক বিজিবি। তারা আরেকটা সাব হেড করেছে, ফারাই স্কুল শিক্ষিকার বাসায় গৃহকর্মীর মৃত্যু নাকি হত্যা। বিশ্বজিৎ মল্লিক এবং পল্লব কুমার বড়ুয়া কাব্য, দুইজনের নামে নিউজ করা হয়েছে। ওদের সাথে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করব, যদি ওনাদেরকে পাওয়া যায় আরও বিস্তারিত আমরা জানতে পারবো। আরেকটা ওরা সাব হেড করেছে, সংরক্ষিত বনভূমিতে দুই ভাইয়ের ত্রাসের আতঙ্ক, 2 বছরের ব্যবধানে মাটি চাপায় 2 জনের মৃত্যু। ইকবাল আল মাহমুদ এটা ইনানি থেকে নিউজ করেছে। এটা দুঃসংবাদ যে পাহাড় কাটতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, এবং ওরা বলতেছে বছরে এরকম 44 জন মৃত্যুবরণ করেছে শুধু এই পাহাড়ে। যে এই বেদনাদায়ক সংবাদটি আমাদেরকে দিতে হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। দৈনিক কক্সবাজার, রানওয়েতে কুকুর, ঝুঁকিতে অবতরণ উত্তরণ। আমাদের রানওয়েটা, বিমানবন্দরটা মাঝে মাঝে শুনি যে আন্তর্জাতিক মান পাইছে, প্রথম ক্লাস পাইছে, কিছুদিন পরে বলি যে দ্বিতীয় ক্লাস পাইছে, এরও কিছুদিন পরে বলি তৃতীয় ক্লাস পাইছে। আসলে কোনো ক্লাসে যে পড়ে না তার প্রমাণ রানওয়েতে কুকুর, ঝুঁকিতে উত্তরণ হবে। নিশ্চয়ই এটা নিয়ে আমরা কথা বলার সুযোগ আছে। ওরা আরেকটা করেছে, সিটি কলেজ ও দক্ষিণ কুরু স্কুল কেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস চক্রে 2 সদস্য আটক। কালকে আমরা এই অনুষ্ঠান থেকে আলোচনা করছি যে প্রাইমারি স্কুলের নিয়োগ পরীক্ষায়
জাতির মেরুদণ্ড মেরামতকারীর প্রথম সোপান হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের মাস্টার। সেই পরীক্ষায় হচ্ছে দুর্নীতি হচ্ছে, প্রশ্ন মাস হচ্ছে, 2 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে। বিশাল, কিন্তু বিশাল সংবাদ। আরেকটা সংবাদ কি ওরা করছে, মালয়েশিয়ায় পাচারকালে নারী ও শিশু সহ উদ্ধার 20, আটক 5। গত 3 দিন আগে আমরা এখানে এই যে দুদক বলি সুজনের চেয়ারপারসন কক্সবাজারকে উপস্থিত করেছিলাম, অজিত দাস, প্রফেসর অজিত দাস। উনি বিস্তারিত বলেছিলেন যে একটা র্যাকেট কিভাবে এখানে কাজ করতেছে, এই যে ইয়াবা পাচারের রুটটা কিভাবে মানব পাচারের রুট হয়ে গেল। নিশ্চয়ই তুমি একজন সচেতন সংস্কৃতি কর্মী হিসাবে এটা নিয়ে একটু কথা বলবা। দৈনিক আজকের দেশ বিদেশ ওরা হেডলাইন করেছে, বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে, এটা রাষ্ট্রীয় প্রশ্ন। তারপর ওরা সাব হেড করেছে, উখিয়ায় অবৈধভাবে পাহাড় কর্তন, মাটি চাপায় 1 শ্রমিক, কালকেরই এটাই যে পেকুয়ায় টপ সয়েল যাচ্ছে অবৈধ ইটভাটায়। আমাদের তুমি জানো যে উর্বরার প্রথম অংশকেও টপ সয়েল বলে, যেখান থেকে ফসল উৎপন্ন হয়, যেখানে সেলুলারগুলো মিশে থাকে, আমাদের পাতা পরে যে সার হয় এটা থাকে, অক্সিজেন এখানে থাকে, নাইট্রোজেন এখানে থাকে। এই ভালো মাটিটা এখন বিক্রি করে দেওয়া হচ্ছে ইটভাটায়। হ্যাঁ, কি দুঃখজনক, আমরা যে কি আত্মবিনাশী একটা পদক্ষেপে আছে সেটাই। যে কে কথা বলবে এগুলো নিয়ে? তোমরা তো যদি সংস্কৃতি কর্মীরাও এগুলো নিয়ে কথা না বলো তাহলে কে? আচ্ছা, দৈনিক আজকের কক্সবাজার হেডলাইন করেছে, বিএনপি জামাতকে জাতীয় সরকার করবে একই। তারা একটা চমৎকার নিউজ করেছে, লামায় তামাক চাষ হুমকিতে খাদ্য নিরাপত্তা। তোমরা শৈশবে দেখবা আফসার যে নদীর 2 পাশে সীমান্ত জুড়ে মাইলের পর মাইল রবি শস্য থাকতো, ধান, গম, সরিষা, কাঁচামরিচ, বাদাম ইত্যাদি। এখন দেখবা যে পাহাড়ি নদীগুলোর 2 পাশে খালি তামাক আর তামাক। তা আমরা কিভাবে তামাক চাষে আটকে গেলাম? এই যে একসময় যে আমাদের জাতি নীল বিদ্রোহ করছে, কৃষককে বাধ্য করা হয়েছে নীল চাষে, আবার জমিও নীল চাষ ছাড়া অন্য চাষ করা যাচ্ছে না, জমি নষ্ট হয়ে গেছে। তামাকও একই পদ্ধতি, ওদেরকে আগে টাকা পয়সা দিয়ে ওদেরকে একটা বুকিং করে এখন দেখবা যে তামাকে ভরে যাচ্ছে। তামাক তো আর আমরা খাইতে পারবো না, খাবার বাইরে থেকে কিনে আনতে হবে, তামাক বাইরে বিক্রি করতে হবে। এই যে আমরা একটা ফাঁদে ভরে যাচ্ছি, তো আমরা কি ধীরে ধীরে এই যে তামাক বিদ্রোহের দিকে চলে যাচ্ছি কিনা, এটা তুমি নিশ্চয়ই একটা আলোচনায় আনবে। দৈনিক বাকখালী ও বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করলেন তারেক রহমান। ওরাও করছে মাটি কাটা, পাহাড় মাটির চাপায় পড়ে শ্রমিক মৃত্যু এবং প্রাইমারি স্কুলে এটা শিরোনাম করেছে। তারপরে তারা একটা সাব হেড করেছে, নাইকংছড়ি সীমান্তে পর পর 3 দিনের বিস্ফোরণ শব্দ, আতঙ্কে স্থানীয়রা। জাহাঙ্গীর আলম কাজল, আমি এই স্টুডিও থেকে জাহাঙ্গীর আলম কাজলকে, নাইকংছড়ির কি বলবো চারণ সাংবাদিক, ওরা তো আসলে ওভাবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে সাংবাদিক হতে পারে নাই, ওরা সংবাদপত্রে কাজ করতে করতেই আসলে সাংবাদিক হয়েছে। আমি এই জাহাঙ্গীর আলম কাজল দের মতো তৃণমূল সাংবাদিকদের এই অনুষ্ঠান থেকে আমার অন্তরের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। এরা কষ্ট করে যে দিনের পর দিন তৃণমূল থেকে উন্নয়ন সংবাদগুলো নিয়ে আসে, জাতির যে সংবাদগুলো নিয়ে আসে, এগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই রোলটাই হচ্ছে মূলত প্রকৃত সাংবাদিকের রোল। আমি কাজলকে ধন্যবাদ জানাচ্ছি। কোনোদিন সুযোগ থাকলে নিশ্চয়ই আমরা এই স্টুডিওর সাথে কাজলের সাথে যুক্ত হব। ও করেছে যে এই যে সীমান্তে যারা আছে আমাদের স্থানীয় মানুষ, তারা তো কোনো অপরাধ করে নেয়। পাশের দেশের রাষ্ট্র বদল হবে, ক্ষমতা বদল হবে, পাশের দেশে সরকার বার্মারা নেবে, রাখাইনরা নেবে, এগুলো তো আমাদের বিষয় না। আমাদের মানুষ কেন আতঙ্কে দিন কাটাবে, কেন সেই নির্গম রাত কাটাতে পারবে? জাতি হিসেবে এটা আমাদের ব্যর্থতা নয় কি? একটা স্বাধীন দেশের মানুষ পরের দেশের গোলাগুলির জন্য কেন সাফার করবে? ইনানি সংবাদ শিরোনাম করেছে, বিকট বিস্ফোরণ, গুলির শব্দে আতঙ্কে টেকনাপে বাড়িঘর কাঁপছে। হাফেজ মোহাম্মদ কাশেম এই নিউজ করেছে, কাশেমকে ধন্যবাদ জানাচ্ছি। তারপরে ওরা উখিয়ায় মাটি কাটার যে ইয়েটা আছে সেটা ওরা আরেকটা নিউজ করেছে, শীতের তীব্রতা বৃদ্ধি, তীব্র শীতে একদিনে 10 জনের মৃত্যু। আচ্ছা, আমাদের মৃত্যুটা কি এরকম সহজ হয়ে গেল? গরম বেশি পড়লে মরতে হবে, শীত বেশি পড়লে মরতে হবে, বৃষ্টি বেশি পড়লে মরতে হবে। আসলে আমাদের মৃত্যু কি এত সহজলভ্য? যদি তুমি একটু নিজের অবস্থান থেকে ব্যাখ্যা করো। দৈনিক সৈকত, তারেক রহমানই বিএনপির চেয়ারম্যান। কক্সবাজারে এই যে প্রাইমারি প্রশ্ন মাসে আটক 2, মালয়েশিয়া পাচারকালে 20 জন উদ্ধার, এগুলো তাদের হেডলাইন। একই সাথে ওরা গতকালকের একটা নিউজকে আবার সামনে নিয়ে এসেছে, কুতুবদিয়া সাগরে উপকূলের ট্রলার ডুবি 2 জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ 1। এই যে আমাদের জেলে জীবন, অনিশ্চিত জেলে জীবন, আমাদের অধিকাংশ বাপ ভাইরা হচ্ছে জেলের সাথে জড়িত, কিন্তু আমরা তাদের একটা নিরাপদ পেশার পরিবেশ তৈরি করতে পারলাম না। ওরা বেরই হয় হচ্ছে মৃত্যু ঝুঁকি দিয়ে, ফিরবে কিনা এটা বড়ই অনিশ্চিত। কিন্তু একটা পেশাতে এভাবে চলতে পারে না, চলা উচিতও নয়। দৈনন্দিন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীতে পর্যটকে মুখরিত সেন্ট মার্টিন দ্বীপ। আবার সেন্ট মার্টিন, প্রতিদিন আমরা সেন্ট মার্টিন নিয়ে আলোচনা করতেছি। সেন্ট মার্টিন না গেলে কি মহাবলত অশুদ্ধ হয়ে যাবে? সেন্ট মার্টিনটাকে আগে বাঁচাতে হবে রে বাবা। সেন্ট মার্টিন বেঁচে থাকলে তো 10 বছর পরে হলেও বেড়াতে যেতে পারবে। একটা মজার নিউজ আছে, তোমার সাথে শেয়ার করি। আমরা বারবার সেন্ট মার্টিনের দিকে আঙ্গুল তুলি যে ওখানে অবৈধ স্থাপনায় ইট ভাটা নির্মাণ করা হয়েছে, ইটের জঞ্জাল তৈরি করা হয়েছে, যেখানে করা ছিল ইকো কটেজ। তুমি কি জানো সেন্ট মার্টিনে পরিবেশ ডিপার্টমেন্টের যে বিল্ডিংটা আছে ওটাও 2 তলা 3 তলা বিল্ডিং। তার মানে পরিবেশ অধিদপ্তর নিজেই আইন ভঙ্গ করে ওখানে বিল্ডিং তুলছে। তো নিজে যে মধু খায় সে অন্যকে মধু না খাইতে নিষেধ করে কোন সমস্যা, কোন আক্কেলে? আমি জানি না এই ব্যাপারে তোমাদের সংস্কৃতি কর্মীরা কি ভাবছো। দৈনিক মেহেদির শিরোনাম, নির্বাচনের আগে অস্ত্রের ঝঞ্ঝানি বাড়ছে। তুমি জানো মহেশখালী ঈদগড়, আমার ঈদগড়, তোমার মহেশখালী, এখানে প্রচুর অবৈধ অস্ত্র উৎপন্ন হচ্ছে এবং পাশাপাশি সীমান্ত পাড়ে দিয়ে অস্ত্র ঢুকছে। এই যে আমাদের এখানে অস্ত্র ঢুকে সমাজকে বিচ্ছিন্ন করতেছে, সমাজকে অরাজকতার মধ্যে ঠেলে দিচ্ছে, আমরা সামাজিক প্রতিরোধ করা ছাড়া এটার তো আর কোনো উপায় আমি দেখি না। এই যে পুলিশ বিডিআর দিয়ে আমরা লোক দেখানো চিরুনি অভিযান চালায়, ভাঙাচোরা কিছু অস্ত্র উদ্ধার করে বিভিন্ন রকম প্রশাসনিক পদ বাগায়নি, প্রশাসনের প্রমোশন বাগায়নি, এতে তো আমাদের লাভের লাভ কিছু হচ্ছে না। জেলায় মানব পাচারকারী আটক, সীমান্তে 2 বিদেশি শুটার গানের 9 রানগুলো উদ্ধার। এই যে কথাটা তোমাকে বললাম যে এখানে যে শুধু অস্ত্র উৎপন্ন হচ্ছে তা না। দৈনিক হিমছড়ি, লবণ শিল্পের ক্রান্তিকাল। বারবার আমরা এই অনুষ্ঠানে আচরণ করতেছি, বাংলাদেশের 90% লবণ কক্সবাজারে উৎপন্ন হয়, কিন্তু এটা শিল্প হিসেবে দাঁড়াতে পারলো না। আমরা কোনো সেফগার্ড, লবণ শিল্প শ্রমিকদের কোনো সেফগার্ড তৈরি করতে পারলো, কোনো নীতিমালা তৈরি করতে পারলো না। শুধু তাই না, লবণ 1 প্যাকেট কিনতে হয় 60 টাকা দিয়ে, লবণ বিক্রি হয় 5 টাকা। তাহলে আমার কৃষককে তো ক্ষতিগ্রস্ত করা হচ্ছে, দালালরা টাকা কে ফেলতেছে, ব্যবসায়ীরা টাকা কে ফেলতেছে। সরকার এই নীতিমালাটা অতি অবশ্যই করতে হবে যে 60 টাকা যদি লবণ বিক্রি হয় কেজি, তাহলে অন্তত 30 টাকা দিয়ে কিনতে হবে শ্রমিকের কাছ থেকে। এরকম একটা কিছু করা, আমি জানি না যে তোমরা কি বলো, তোমাদের কি মতামত। আরেকটা নিউজ ওরা করেছে, মহেশখালীতে লবণ বোঝায় ট্রলার ডাকাতি, কোস্টগার্ডের উদ্ধার অভিযান। রূপসী গ্রাম সংবাদ শিরোনাম করেছে, বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে? সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের সংবাদকে ওরা হেডলাইন করেছে, নাব নদীতে জেলে গুলিবিদ্ধ, সীমান্তে সতর্কতা। এই যে একটা মরণ ফাঁদ তৈরি হলো আমাদের দেশে, নাপ নদী অন্যতম সীমান্ত নদী, এখানে আমাদের জেলে বন্ধুরা আছে, তাদের জীবিকাই হচ্ছে জেলে নির্ভর। আমাদের জেলেরা ওখানে নির্ভয়ে মাছ ধরতে পারতেছে না, আমাদের সীমান্তেই পাচ্ছে, ওদের সীমান্তের কথা বাদ, আমাদের সীমান্তে আমাদের জেলের মাছ ধরতে পারবে না। তাহলে আমাদের পুলিশ কি করে, বিডিআর কি করে, অতগুলো বাহিনী, সেনাবাহিনী কি করে, কাজ কি এদের? কেন আমার মানুষকে মৃত্যু ভয়ে ওখানে মাছ ধরতে হবে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কেন আমরা তথাকথিত সরকার বা বিদ্রোহীদের কোনো দ্বিপাক্ষিক আলোচনায় আনতে পারতেছি না যে আমাদের জীবন যেন ওষ্ঠাগত না হয়, নিরাপত্তাহীন না হয়? কেন পারতেছি না? আমরা কি এতই দুর্বল হয়ে গেলাম? দৈনিক রূপালী সৈকত হেডলাইন করেছে, খেলাপিদের দৌড়ঝাঁপ। এই যে নির্বাচনে বাঁচানোর জন্য খেলাপিরা যে দৌড়ঝাঁপ করতেছে, এরা প্রশ্নপত্রের 2 চক্রের সচিত্র সংবাদ করেছে। সবগুলো ডেস্ক নিউজ, আমি করে সবগুলো বাইরে কোনো নিউজই দেখতে পাচ্ছি না। আজকের কক্সবাজার সর্বশেষ পত্রিকা, উকিয়ায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস, ঝরে গেল শ্রমিকের। আমার কথা হচ্ছে, এই যে এটা বাইনে হুমায়ুন কবির জোশান উকিয়া থেকে নিউজ করছে, এগুলো যদি আমাদের সংবাদ কর্মীরা কাভার করতে পারে, ছবি দিতে পারে, তাহলে পরিবেশ অধিদপ্তর, প্রশাসন এরা কি করে? কেন এরা এগুলো বন্ধের জন্য ব্যবস্থা নিতে পারে না? আমি অনেক বলে ফেললাম, আজ এখানেই শেষ করছি। আমি আবারও প্রতিদিনের মতো অনুরোধ করতেছি পত্রিকার মালিক, সম্পাদক এবং বার্তা নির্বাহীদের যে আপনাদের পত্রিকাগুলো পাঠাবেন, উন্নয়ন সম্পাদকগুলো চেষ্টা করবেন বাই নেমে ছাপানোর জন্য, আমরা যেন তাদের সাথে যোগাযোগ করতে পারি। আমাদের আজকের অতিথি আমার খুব স্নেহের। তোমার এই যে নিউজগুলো আমি পড়লাম, এখান থেকে তোমার যে কোনো একটা বিষয় নিয়ে তুমি যেটা সে বলতে চাও বলতে পারো। আমার এই যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে জেলেদেরকে নিয়ে। জেলেরা আসলে খুবই মানে সংকটপূর্ণভাবে হচ্ছে জীবনটা কাটায় আসলে। আমরা যখন হচ্ছে গিয়ে জেলেদের সাথে কথা বলতে যাই অনলাইন পারপাসে, তখন আমরা আসলে এদের জীবনের যেই ঝুঁকির কথা আমরা তাদের মুখ থেকে শুনি। তারা হচ্ছে আসলে কোনো ট্রেনিং প্রাপ্ত না। মনে করেন হচ্ছে অনেক সময় দেখা যায় একটা এই
সাগরে বিশাল একটা উত্তাল হয়ে যায় সাগর, তখন সময় যে কি পরিমাণ কঠিন, তাদের মুখ থেকে আসলে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, তখন আপনি তাদের কাছ থেকে মুখ থেকে এই কথাগুলা যখন শুনবেন, তখন আপনার মনে হবে হ্যাঁ আমার জীবন মনে হয় আসলে অনেক মূল্যবান জিনিস। কেউ হচ্ছে ওই জায়গা থেকে ফিরে আসতে পারে, এবং আর কেউ হচ্ছে ওখানে কেউ পারে, কেউ পারে না। চিরদিনের জন্য হচ্ছে বিদায় নেয় আমাদের কাছ থেকে। সলিল সমাধি হয়। আমি হচ্ছে বারবার বলবো হচ্ছে যারা হচ্ছে আমাদের জন্য, পুরো বাংলাদেশের জন্য হচ্ছে কি কষ্ট করে জেলেরা মাছ ধরতে যায়, ওই মানুষগুলাকে যেন আপনারা একটু দেখবেন, ওই মানুষগুলা যেন, ওনাদের কথাও মনে রাখবেন। হ্যাঁ ওনাদের কথা একটু মনে রাখবেন, যাতে ওনারা খুব ছোট, ওনারা খুব বড় কাজ করছেন। তো আমরা যদি আমাদের পুষ্টির চাহিদা ওনারা, হ্যাঁ আমরা শুধু পুষ্টির চাহিদা বলে না, আমাদের দেশের অর্থনীতির চাকাকে ঘোরাচ্ছেন। ঘোরাচ্ছেন। সো আমরা তাদের দিকে হচ্ছে একটু তাকাবো। ধন্যবাদ। আমরা নিশ্চয়ই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এইটুকু মানবিকভাবে তাদের জীবন বাঁচাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। দ্বিতীয় একটা বিষয়ে আমি তোমাকে আলোচনায় আনতে চাই, এই যে লবণ শিল্প নিয়ে আমরা প্রতিদিন কথা বলছি, লবণ চাষ বিঘ্ন হচ্ছে, লবণ চাষে পানি ঢুকাতে বাধা দেওয়া হচ্ছে, লবণ চাষিদের ওখানে কাল কেটে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে যাতে পানি না পায়। ওই কাজ যেটা শীতে বর্ষায় করার কথা, লবণের সময়ে তারা বিসিক ওই কাজে হাত দিছে। এই যে লবণ বাইরে থেকে কিনে আনা হচ্ছে, এই যে কুয়াশার জন্য লবণ হচ্ছে না, মানে যতভাবে ওদেরকে ডিস্টার্ব করা যায় করা হচ্ছে। তো তোমার বাবা, আমার ভাই, আমরা সবাই কক্সবাজারবাসী লবণ চাষের সাথে জড়িত। এই 10 লাখ অন্তত মানুষের জীবন এবং পরিবার কোনো না কোনোভাবে লবণের সাথে জড়িত। কিন্তু আমরা কোনো একটা নীতিমালা, সুষ্ঠু নীতিমালা, শ্রমিক বান্ধব নীতিমালা পাচ্ছি না কেন? কেন এরা প্রান্তিক চাষিরা দিশাহারা হচ্ছে বারবার? এরা আসলে মানে কি বলবো আপনাকে, এরা এরা পলিটিক্সটা আসলে অতভাবে বোঝে না। অনেক যারা পলিটিশিয়ান আছেন বা যারা সিন্ডিকেট ব্যবসায়ীরা আছেন, তারা আসলে তাদের মাথার উপর দিয়ে, ব্যবসায়ীরা তো চাষিরা। আমার কথা হচ্ছে চাষিদের কোনো মুখপত্র দাঁড়াচ্ছে না। চাষিদের তোমরা কেন তাদের মুখপত্র হিসেবে গান বাঁধছো না, কথা বলছো না? আমরা আসলে এই চাষিদেরকে নিয়ে, লবণ চাষ যারা করছেন এবং যারা জেলে এবং যারা খেতে কাজ করেন, তাদেরকে নিয়ে আমাদের অনেকগুলা গান আসতেছে সামনে। আমরা আচ্ছা, আমি কথা প্রসঙ্গ বলি, লবণ চাষ করার সময় ওরা যে গান গায়, ওদের একটা ধরন আছে আলাদা ধরন। সম্প্রতি একটা গান ভাইরালও হয়েছে যে লবণ চাষ ভালো হলে বিয়ে করব, লবণের টাকা পেলে বিয়ে করব। তুমি আমাদের অনুষ্ঠানের 2টা লাইন ওই শেষের দিকে শোনাও। ওই গান, এই যে তাদের সুখের দুঃখের গল্প, জীবনের গল্প, এগুলো আমাদের সাহিত্যে আসছে না কেন? একটা গান আমরা ওদের কাছে মুখ ফিরিয়ে নিলাম কেন? একটা লাইনের গান ছিল হচ্ছে বছর বিয়া গো জমনুন বেশি, ওই ধরনের হচ্ছে একটা গান। মানে একটা কৃষক আশা করতেছে নুন যদি 2 টাকা পায়, তার প্রেয়সী বাপের বাড়িতে অবস্থান করতেছে, টাকা পয়সা নাই দেখে বিয়ে করে তাকে তুলে আনতে পারতেছে না, সে আশায় আছে লবণ চাষটা একটু ভালো হলে প্রেয়সীকে ধুমধাম করে বিয়ে করবে। এই যে একটা জীবনের আকুতি, এখানেই তার দরিদ্র বেদনা। এই যে 2.5 টাকা কেজি মনের বেচা, লবণ বাসা, অথচ 2.5 টাকা লবণটাই যখন আমি প্যাকেটে করে ফেলি 60 টাকা কিনতে হয়, তাহলে শুধু প্যাকেটের খরচেই 60 টাকা বেড়ে গেল। তাহলে আমার পুরা কৃষককে আমরা ধ্বংস করে দিচ্ছি। 2.5 টাকা লবণ বিক্রি করা যা তা কথা, এটা কুড়াই নিলেও তো 1 কেজি লবণ কুড়াইতে দিলেও তো 10 টাকা খুঁজবে। তাহলে আমি কুড়ানোর দামটাও দিচ্ছি না। আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের উপর যে নিপীড়ন চালাচ্ছি, শোষণ করতেছি, এটা তো এটা শেষ হওয়ার দরকার আছে। তোমার মাধ্যমে আপনি নিশ্চয়ই সন্তুষ্টদের না থাক। আরেকটা বিষয়, আমরা জাতির মেরুদণ্ড বলছি শিক্ষাকে। শিক্ষার মধ্যে প্রাথমিক শিক্ষক হচ্ছে জাতির সর্বনিম্ন সোপান, যে সোপানে পা রেখে সে উচ্চ স্তরে উঠবে, তাই না? আমাদের লক্ষ লক্ষ মা বোনরা ওখানে কাজ করতেছে, লক্ষ লক্ষ শিক্ষকরা আছে। আমার বাবা নিজেও শিক্ষক, আমার মাও শিক্ষক। প্রাইমারি শিক্ষকের কথা বললে আমার গায়ে একটু লাগে। এখন এই প্রাইমারি শিক্ষকরা ভর্তি পরীক্ষার সময় দুর্নীতি করতেছে, ওদেরকে নকল সহ ধরা পড়তেছে। কি হলো এটা? আপনার এটা তো বিয়ন্ড ইমাজিন। এদেরকে এই যে ইরানে যেভাবে দাঁড়াইয়া প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, এরকম দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় না, যায় না? যে প্রাথমিক শিক্ষা পরীক্ষক যে যার কাছে আমি শিশুকে ছেড়ে দেবো, সে নিজে একজন অসদুপায়ী, নিজে একজন দুর্নীতি পরায়ণ ব্যক্তি, নিজে নকল করবে, তাহলে তার হাতে আমি কিভাবে সন্তান তুলে দেবো? তার কাছে নকল বিদ্যাই শিখবে। সেটাই, যেখানে সে নকলকে নিরুৎসাহিত করবে, সেই ভদ্রলোক যদি নিজে জানে যে সে নকল করে পাস করছে, নকল করে চাকরি দিছে, একটু বলো না, আমার তো বলারও ভাষা নাই। আমি আসলে দেশের শিক্ষার সিস্টেমটার সম্বন্ধে আমি যদি একটু চেহারা দেখাইতে পারতাম, যে ক্যামেরার মাধ্যমে আমি তাদের নুরানি চেহারাটা দেখাতে চাই, যে 2জন ভদ্রলোক
নকলের জন্য ধরা পড়ছে। আপনারা দেখেন যে এই লোকগুলোকে প্রকাশ্যে শাস্তি না দিলে এদের তো যথাযথ শাস্তিও হবে না। বলো, তুমি যদি একটু বলতে চাও। না, একজন মানুষকে ফাঁসি দিলেই সব শাস্তি মওকুফ হয়ে গেল। আমি ফাঁসি দেওয়ার কথা বলছি না, এটা মানে প্রতীকী শাস্তি দেওয়া। এটার ক্ষেত্রে হচ্ছে আগে তাদেরকে চিহ্নিত করে দেওয়া খারাপ মানুষ হিসেবে। আগে সিস্টেমটাকে হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে, রাইট। বুঝেন না? আপনি যতই পরীক্ষা নেন না কেন বা আপনি নকল করেন না কেন, এগুলো চলতেই থাকবে, এগুলো হয়ে আসছে অনেক ক্ষেত্রে, এগুলো হবেই। সো আপনার আগে সিস্টেমটা ঠিক করতে হবে আসলে। মানে এদের তো ঘৃণা জানানোর ভাষা নাই, আছে কি? সেটাই, কোনো ভাষাই যথেষ্ট না। না না আসলে। আচ্ছা ঠিক আছে, আমি পত্রিকার দিক থেকে একটু তোমাকে ভিন্ন আঙ্গিকে কথা বলছি। আজকাল বসু মূলত তুমি পত্রিকার লোক নও, তারপরে তোমাকে কিছু স্বপ্নের জায়গা থেকে আমি আমার দর্শকদের সাথে পরিচয় করতেছি। আমি জানি যে এক দেড়শ সন্তান কক্সবাজার শহরে নানাভাবে গিটার বাজাচ্ছে তোমার হাত ধরে। এদের উদ্দেশ্যে তুমি কেন এই কাজটা করলে? তুমি আফসার হাত সম্পর্কে বলো এবং এই বাচ্চাদের নিয়ে যদি একটু কিছু বলো। হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ। যখনই হচ্ছে কি আফসার হাব সম্বন্ধে কেউ কিছু মানে বলতে বলে, এবং আমার নিজেরই ভাল লাগে, কারণ আফসার হাব এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান হচ্ছে কক্সবাজারের সর্বপ্রথম একসাথে হচ্ছে প্রায় 70-100 জন পোলাপান একসাথে গিটার বাজাইছে। মানে এর আগে বোধহয় এরকমটি হয়নি। মানে আমি দেখি নাই, বা আপনারাও যদি দেখে থাকেন তাহলে আমি আসলে আমার জানা থাকবে না আর কি। এই জিনিসগুলো আমার নিজে করতে পারে আমার অনেক ভালো লাগে আসলে। এখন একটা সময় আমি যখন গিটার শিখতে এই যে তুমি একটা নতুন হাইপ তৈরি করলা এবং একটা শিল্পের একটা ঢেউ তৈরি করলা, এই যে একটা সংস্কৃতির একটা নতুন ঝংকার তুললা, একটা যে সংস্কৃতির জিমিয়ে পড়া কক্সবাজারের সংস্কৃতি যে তুমি যে নতুন করে জাগিয়ে তুলতে চাচ্ছ গিটারের মধ্য দিয়ে, কেমন সারা পাচ্ছ তুমি? মাশাআল্লাহ অনেক ভালো। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, একটা সময় অনেক কষ্ট করতে হতো মানে একটা গিটার পাওয়ার জন্য, কিন্তু আপনি এখন গিটার বাজাইতে পারেন বা না পারেন, আপনার ঘরে একটা গিটার থাকবেই, থাকেই থাকে। আচ্ছা, এটা তো সত্য আফসার, যে যে বাড়িতে একটা গিটার আছে সেই পরিবারে আসলে কোনো সাম্প্রদায়িকতা না। হ্যাঁ, সাম্প্রদায়িকতা না, এটা আসলে মানে আমি কি বলবো, মানে আমার পরিবার সাম্প্রদায়িক মুক্ত, এটার প্রমাণ হচ্ছে আমার বাড়িতে একটা গিটার আছে। শুধু গিটার বলে না, মানে যে কোনো ইনস্ট্রুমেন্ট, একটা বাঁশি, একটা ঢোল, একটা হারমোনিয়াম। আপনি দেখবেন অনেক ভালো একজন ছবি আঁকছে, সেও দেখবেন অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। এবং আমি আবারও সবাইকে এটাই বলবো, মিউজিকটা আসলে অনেক বিরাট একটা আসলে তোমার সাথে কথা বলার শেষ নাই। কিছুদিন আগে তোমরা একটা অল উৎসব করলা, আমাদের নিজেদের একমাত্র ঐতিহ্য, বা বলতে পারো যে অনলি সিম্বলিক সাইন। মানে নীলা জায়গাটাই হয়েছে অলা থেকে। তুমি জানো বরকাতা গাইনের নাম শুনছো নিশ্চয়ই, তোমরা এগুলো নিয়ে কাজ করতেছো। প্রবাদ প্রতিমা অলা শিল্পী হচ্ছে বরকাতা গাইন, ঠিক আছে? তার অনেক রচনা আছে, অনেক কবি গান আছে, তোমরা এগুলো নিয়ে নিয়েছো। প্রকৃত হলার সাহায্যে তোমরা দেওয়ার চেষ্টা করতেছো, ফিরিয়ে আনা একটা সংস্কৃতিকে। তোমার বন্ধুদেরকে নিয়ে আমি একদিন আড্ডা দিতে চাই, যদি সুযোগ থাকে, সবাইকে নিয়ে তোমরা অলাটা এগিয়ে নিয়ে যাও। আমরা মন থেকে আশা করি পেনোয়া নিউজ তোমাদের সবসময় তোমাদের পাশে আছে। তোমার সাথে আরেকটা জিনিস স্মৃতিচারণ করতে চাই। কয়েক বছর আগে তোমরা রামু সরকারি কলেজে একটা বসন্ত উৎসব করেছো। সেখানে তোমরা প্রতিজ্ঞা করছিলে এই বসন্ত উৎসবকে তোমরা ছড়িয়ে দিতে চাও সমস্ত দূরবর্তী প্রতিষ্ঠানে, যেগুলো শহর থেকে দূরে। ওই উৎসবের একটু স্মৃতিচারণ যদি করলো, এটা খুব সফল আয়োজন ছিল তোমাদের। হ্যাঁ, তখন হচ্ছে মুজিব স্যার ছিলেন, সবাই মাত্র চেয়ার যাবে চেয়ার আসবে, এটা কলেজ তো থাকবে। না, যেটা বলছিলাম, মুজিব স্যার হচ্ছে খুবই মানে আমার কি বলবো, অনেক স্নেহ আর কি, অনেক ভালো লাগে, ভালো লাগতো, অনেক স্নেহ করতো। তো সেই সুবাদে হচ্ছে কি আপনিও ছিলেন, আপনার মাধ্যমে হচ্ছে আমরা আসলে রামু কলেজটাতে হচ্ছে যাইতে পারছি, এবং খুব দারুণ একটা প্রোগ্রাম ছিল ওই বসন্ত উৎসব। এরপরে হচ্ছে কি উদিচির ব্যানারে হচ্ছে কক্সবাজার সরকারি কলেজে 5 আগস্টের পরে বিরাট ভাবে হচ্ছে একটা বসন্ত উৎসব পালন হয়। দেশের অনেক ক্লান্তিক সময় ছিল তখন, অনেক কঠিন সময় ছিল, সবচেয়ে বিপর্যয়ের সময়ে তোমরা সংস্কৃতিকে হাতিয়ার করে জনগণের পাশে দাঁড়িয়েছো। আমরা হচ্ছে মানে অনেক বিরাট করে আমি করছি। তোমাদের জন্য আমি একটা লেখা লিখছিলাম যে ইতিহাস হয়তো তোমাদেরকে মনে রাখবে না, কিন্তু তোমরাই একদিন ইতিহাসের নির্মাতা হবে, কারণ জাতির একদম দুঃসময়ে তোমরা সংস্কৃতি নিয়ে হাতিয়ার করে জনগণের পাশে দাঁড়িয়েছো, জনগণকে জাগিয়ে তোলার চেষ্টা করেছো। তো এখনো কি তোমাদের ওই পরিকল্পনা আছে সংস্কৃতি এই বসন্ত উৎসবকে স্কুলে স্কুলে ছড়িয়ে দিতে? আমরা হচ্ছে এর আগেও, আপনি হয়তো জানেন, এর আগেও আমাদের আরেকটা ছিল, মানে শুদ্ধভাবে যে এই জাতীয় সঙ্গীত। হ্যাঁ, বলো তো, ওইটা একটু ইন্টারেস্টিং। তোমরা তো একটা চেষ্টা নিয়েছিলে যে স্কুলগুলোতে শুদ্ধ জাতীয় সঙ্গীত শেখাবা। এই জিনিসটা হচ্ছে কি আমরা প্রথমত চাইছিলাম, আমাদের আরো বড়রা যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলছিলাম,
এটা আমরা এই সেন্ট মার্টিন থেকে হচ্ছে শুরু করতে চেয়েছিলাম। শুরু করার একটা কথা ছিল। আচ্ছা, আমি তো ভাবছিলাম যে তোমরা মুক্তির গানের মতো একটা এরকম ভ্যান ভাড়া করে প্রত্যন্ত গ্রামগুলোতে, হাই স্কুলগুলো, কলেজগুলোতে ঘুরে ঘুরে অন্তত এক সপ্তাহ থাকবা, ওখানে থেকে ওদেরকে ওটা ইনহেরিটেন্স করবা। ওভাবেই হচ্ছে কি করার একটা প্ল্যান ছিল, পরে দিয়ে তো দেশের অবস্থা তো দেখলেনি। হয়তো আমরা ওই সামনে প্ল্যান কি তোমাদের এখনো আছে? এখনো আমাদের কাছে আছে। আমরা আচ্ছা, আমি যদি কখনো সুযোগ আমার যারা পাই, দর্শক আছে তাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এই অনুষ্ঠান শুনছেন, যারা কর্তা ব্যক্তি, যারা বিভিন্ন সরকারি বেসরকারি জিও এনজিও পদ্ধতিতে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার কাজে আছেন, আফসার হাবকে আপনারা সহায়তা করুন। তারা 2টা সিগনিফিকেন্ট কাজ কক্সবাজারে করতে যাচ্ছে। আমরা সময়ের একদম শেষ দিকে বলে আমাদের কথাগুলো বলতে হচ্ছে। তারা হচ্ছে শুদ্ধ জাতীয় সঙ্গীত শিখাতে চায়। আপনারা মনে রাখবেন, বাংলা কিন্তু আমাদের মাতৃভাষা না, আমাদের জাতীয় ভাষা বাংলা, কিন্তু আমাদের মাতৃভাষা চট্টগ্রাম। বাংলাটাও আমাদেরকে ইংরেজির মতো করে শিক্ষকদের কাছ থেকে, বাংলা জানা লোকের কাছ থেকে শিখতে হয়। জাতীয় সঙ্গীতটাও আমাদেরকে শিখতে হয়। আর জাতীয় সঙ্গীত শুদ্ধভাবে না পড়াটাও অন্যায়। জাতীয় সঙ্গীত পড়া বাধ্যতামূলক, কিন্তু শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত পড়া আরো বাধ্যতামূলক, এবং শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত না পড়াটা, না গাওয়াটা অন্যায়। তো এই অন্যায় থেকে আমাদেরকে নিবৃত্ত করার জন্য, অন্যায় তোরা ইচ্ছা করে করতেছে না, প্রত্যন্ত অঞ্চলে স্কুলগুলোর কোনো গানের শিক্ষক নাই, কাজে শুদ্ধভাবে জাতীয় সঙ্গীত শিখারও সুযোগ তাদের নাই। এই গুরু দায়িত্বটা কক্সবাজারে আফসার হাব কাঁধে তুলে নিচ্ছে। আপনারা যেখানে যেভাবে পারেন, কর্মকর্তারা, কর্মচারীরা, সংগঠকরা যারা জিও এনজিও পর্যায়ে আছেন, দয়া করে আফসার হাবের সাথে যোগাযোগ করবেন। তাদের এই অগ্রযাত্রার সাফল্য কামনা করছি, এবং তারা যে আমাদের বসন্ত উৎসবকে নিজেদের উৎসব হিসেবে কক্সবাজারে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে এবং স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলোকে ছড়িয়ে দিতে যাচ্ছে, সেই ব্যাপারেও আপনারা সাহায্য করুন। সর্বশেষ আফসার, তুমি যদি তোমার যে কোনো পছন্দের গান খালি গলায় আমাদের 2 লাইন আমাদের দর্শকদের জন্য গিয়ে শোনো, যদি তোমার আপত্তি না থাকে। সম্প্রীতি হচ্ছে কি মানে আমি তো একটু গান লিখি এবং টুকটাক চেষ্টা করছি সুর করার। তো আমি একটা গান লিখছি। গানটা হচ্ছে কি আমাদের চাটগাঁয়া ভাষায়, আমি যদি ওভাবে যদি একটু গাই। গানটা হচ্ছে এরকম, ও চাটগাঁয়া সুন্দরী আর মন লইলা কেন হারি, ও চাটগাঁয়া সুন্দরী আর মন লইলা কেন হারি, হত মায়া তোমার মাঝে তুই জানুনি, হত মায়া তোমার মাঝে তুই জানুনি, সুলত বাঁধিবেনি লাল শাড়ি ফিনি, সুলত বাঁধিবেনি লাল শাড়ি ফিনি, সোনা দানা ফরি ওরে বউ সাজি হতে আইবা বাড়ি। ধন্যবাদ আফসার। আমরা অনুষ্ঠানের শেষের দিকে তোমার হলা টিম নিয়ে আমরা নিশ্চয়ই আরেকদিন বসবো। আমরা আমাদের দর্শকদেরকে হলা শোনাতে চাই, আমাদের নিজেদের ঐতিহ্য। তোমার কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি যে কোনো সময় আফসার হাব এবং আফসারকে আমাদের পাশে। অবশ্যই। ধন্যবাদ। ধন্যবাদ সুদীপ।